সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সবাই, সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক জনাব মাসুদ করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। শিরোনাম ছোট করে দেখে আসি। দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ, ছাত্র জনতার অভ্যুত্থান। মুন্সিগঞ্জের সার্জিস আলম, রাজনীতিতে প্রবেশ করতে হবে মেধাবী হয়ে। শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়, স্বপ্ন পূরণের আগে দমে যেও না, শিক্ষার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা। জনকণ্ঠে বলেছে, প্রথমবার বিতর্কে কমলা ট্রাম্প মুখোমুখি হচ্ছেন কাল। গণহত্যা মামলা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, চিফ প্রসিকিউটর। যে সুযোগ তোমরা এনে দিয়েছ তার সদ্ব্যবহার করব, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ে প্রধান উপদেষ্টা। আগের চেয়ে ভালো আছেন মুক্ত খালেদা জিয়া। জনগণের প্রত্যাশা পূরণের পথে অন্তর্বর্তী সরকার, 1 মাস পূর্তিতে বিশ্লেষকদের অভিমত। সমকালে লিখেছে, প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন ও পরামর্শ শিক্ষার্থীদের। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সাতক্ষীরায় বিএনপির সমাবেশে তারেক রহমান। স্বপ্ন পূরণের আগে দমে যেও না, শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস। যুগান্তরেও বাণিজ্য উপদেষ্টার ব্রিফিং, পাচারের অর্থ ফেরাতে টাস্কফোর্স গঠন হচ্ছে। রাজনাথের বক্তব্যে অবাক হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস, স্বপ্ন পূরণের আগে দমে যেও না। ইত্তেফাক বলেছে, দেউলিয়া হওয়ার পথে 10 ব্যাংক, গভর্নর। এই সুযোগ হাতছাড়া হলে রাষ্ট্র থাকবে না, শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস। মানব জমিন লিখেছে, হাসিনার স্বৈর শাসন হটাতে তাদের অবদান অসামান্য। শিক্ষায় নিজস্ব সাম্রাজ্য গড়েছিলেন নওফেল। যে কাজ শুরু করেছ তা শেষ করতে হবে, শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা। জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ। আমাদের সময়, গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড সুযোগ নিচ্ছে প্রতিপক্ষ, স্বপ্ন পূরণের আগে দমে যেও না। পত্রিকাগুলো শিরোনাম যা পড়ছিলাম অনেকটা একই রকম। তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের 1 বছর শেষ হলো, 1 মাস শেষ হলো। 1 মাস শেষে মূল্যায়ন হয়েছে। 1 মাস শেষের দিনে ছাত্রদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, তারা মতামত দিয়েছেন। প্রধান উপদেষ্টাও তাদের উদ্দেশ্যে কথা বলেছেন। পররাষ্ট্র উপদেষ্টা একটা ব্রিফিং করেছেন যে ভারতের জয়শঙ্কর বা ভারতের রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী বক্তব্য দিয়েছেন, তাতে বাংলাদেশ অবাক হয়েছে। এমন বিষয়, একটা নতুন জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে। আচ্ছা, রাজনাথ সিং দিয়ে শুরু করি। রাজনাথ সিং যে লখনৌতে, এটা উত্তরপ্রদেশের একটা জায়গা, সেখানে উনি একটা সামরিক সমাবেশে বক্তব্য রাখছেন। রাজনাথ সিং হলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী, এবং শুধু প্রতিরক্ষা মন্ত্রী নয়, ভারতের যে বিজেপি তার একজন সবচেয়ে প্রভাবশালী, অন্যতম শীর্ষ প্রভাবশালী নেতা। এবং উনি যে সমাবেশটা বক্তব্য রেখেছেন, সেখানে উপস্থিত ছিলেন ভারতের 3 বাহিনী প্রধান, অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধান। আরও উপস্থিত ছিলেন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডারগণ। এটা একটা সামরিক সম্মেলন বলতে পারেন। ওখানে উনি কিছু কথা বলেছেন। কথাগুলি বিস্তারিত বলা সম্ভব নয়। তো যেটা হলো যে, একটা হলো উনি বলেছেন যে এখনকার যে পরিবর্তিত পরিস্থিতি, তার আলোকে সামরিক বাহিনী কি যে কোনো অপ্রত্যাশিত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এগুলো হঠাৎ করে যুদ্ধ লেগে যেতে পারে কোথাও না কোথাও। এবং উনি বলেছেন যে বৈশ্বিক টেকনোলজি যে পরিবর্তন হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, সেইগুলিও স্ক্রুটিনাইজ করতে হবে, যেটাও একটা সিকিউরিটির জন্য, তাদের জন্য। এবং তার যে কথাটা বলেছেন যে ইউক্রেন, মানে যেখানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে, অথবা রাশিয়া এবং ন্যাটোর মধ্যে যুদ্ধ হচ্ছে, সেখানকার পরিস্থিতি, কিংবা গাজা যেখানে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেই বিষয়গুলি। এমনকি এটাও বলেছেন যে পার্শ্ববর্তী বাংলাদেশে যে ডেভেলপমেন্ট আছে, সেই জিনিসগুলির প্রতিও
নজর রাখতে হবে, বিষয়গুলি বিশ্লেষণ করতে হবে, এটা উনি পরামর্শ দিয়েছেন। তো প্রথম কথা হলো যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী এই ধরনের বক্তব্য রাখা মানে রুটিন বলা যায় এক অর্থে, যে যেহেতু উনি প্রতিরক্ষা মন্ত্রী, সামরিক বাহিনীকে আধুনিকায়ন করা, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা, শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা, এই সমস্ত সামরিক যে মানে কথামালা, এগুলি কিন্তু এক ধরনের রেটরিক আমরা বলতে পারি। এটা সেনাবাহিনীর কাছে বা সামরিক বাহিনীর সঙ্গে এই ধরনের প্রতিরক্ষা মন্ত্রী এই কথাই বলাটাই স্বাভাবিক, অস্বাভাবিক বলে আমার কাছে মনে হয় না। কিন্তু যেটা একটু বিস্ময়কর, যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব বলেছেন, যে এখানে বাংলাদেশের নামটা আসলো কেন উদাহরণ হিসেবে। কারণ এখানে ওনাদের যদি প্রধানতম শত্রু দেখেন এই মুহূর্তে, সেটা হলো চায়না। আপনি 2000 সাল থেকে এই 4 বছরে এখানে 60,000 সৈন্য মোতায়েন আছে চায়না সীমান্তে, ইন্ডিয়ান। এবং এটা 1962 সালে যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে, সেই সময়ের পর থেকে এটা লার্জেস্ট ডিপ্লয়মেন্ট, এবং চায়নার দিক থেকেও আছে। এখন আমি আবার শুনি যে, আমরা শুনছি অরুণাচলে কিংবা মণিপুরে ব্যাপক ক্ল্যাশ হচ্ছে, এখানে মিতি এবং খুকি সম্প্রদায়ের মধ্যে, সেখানেও সামরিক হস্তক্ষেপ হচ্ছে। সুতরাং এটা চায়নারটা হলো তাদের বিগেস্ট কনসার্ন, এবং সেটার সঙ্গে তাদের আছে পাকিস্তান, যেখানে জম্মু কাশ্মীরে কিছু কিছু ঘটনা ঘটছে। কিন্তু বাংলাদেশের প্রসঙ্গটা কিন্তু অস্বাভাবিক, কারণ আমরা তো ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার পর্যায়ে নাই, আমরা করতেও চাই না, বা কী কারণে করবো, ইন্ডিয়ার সাথে তো আমাদের কোনো সামরিক সংঘাতের প্রশ্ন আসছে না। আর দ্বিতীয় কথা হলো ইউক্রেন যুদ্ধ বা গাজার যুদ্ধ, এই সমস্ত স্ক্রুটিনাইজ করা, এগুলি এখন নতুন করে ওনারা কীভাবে সিকিউরিটি প্যারাডাইম হিসেবে তারা দেখছে। বাংলাদেশের প্রসঙ্গটা একটা, আমরা মানে আমি যেটা আমার ব্যক্তিগত অনুমান, যে যেহেতু একটা এখানে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এবং এখানকার যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাদের এখানে আশ্রিত আছেন ইন্ডিয়াতে। আর দ্বিতীয় হলো যে আমাদের এখানকার ফরেন পলিসিটা শেখ হাসিনার সময়ে কমপ্লিটলি ইন্ডিয়া ওরিয়েন্টেড ছিল, যেটা আমরা সবাই জানি। এখন যেটা এখনকার রিজিম, যারা মানে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, ওনারা এটাকে রিব্যালেন্সিং করছেন, মানে একটা ভারসাম্য আনয়ন করার চেষ্টা করছেন। এই সমস্ত কারণে ওনাদের মনে এক ধরনের ফ্রাস্ট্রেশন হতে পারে, অথবা এমনও হতে পারে যে বিভিন্ন মাধ্যমে ওনারা যে খবরগুলি পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে, সেগুলি হয়তো ডিসইনফরমেশন বা ভুল মেসেজও তাদের কাছে যেতে পারে। কী কারণে হচ্ছে, আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের গবেষণা করার দরকার আছে। তবে ইনিশিয়ালি আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল রেটরিক, এই ধরনের কথামালা প্রতিরক্ষা মন্ত্রীরা বলে থাকেন, এবং এটা আমাদের জন্যে, আমাদেরকে ওনারা কোনো হুমকিও দেন নাই। ওনারা বলছেন যে এটা বিশ্লেষণ করতে, সতর্ক থাকতে, খোঁজখবর রাখতে, কি হচ্ছে না হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলেছেন। তবে আমি যেটা বলবো যে এটা ওনাদের সমীচীন না যে ইউক্রেন, গাজা এর সাথে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করা। এখানে তো আমরা কোনো বাইরের দেশের সাথে যুদ্ধ করছি না, আমাদের এখানকার পলিটিক্যাল একটা পট পরিবর্তিত হয়েছে, এখানকার সরকার পরিবর্তিত হয়েছে, এখানে একটা অভ্যন্তরীণ গণ অভ্যুত্থান হয়েছে বা ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, কিন্তু এটার সাথে কিন্তু বাইরের দেশের সাথে আমাদের কোনো সংঘাত সংঘর্ষ হয়নি, না ইন্ডিয়া, না বার্মা বা অন্য কোনো দেশের সাথে। সুতরাং এটাকে মিলানোটা, এটা আমি মনে করি যে এই জিনিসটাই আমাদের কাছে একটু বিস্ময়কর। তো আমরা মনে করব যে যদি এই ধরনের কোনো ভুল বুঝাবুঝি থাকে, দুই পক্ষ ইন্টারনালি, অনেক সময় তো ইনফর্মালি আলাপ আলোচনা হয় যে কী কারণে আপনারা এই ধরনের কথাগুলি আনছেন, বা এটাতে কি মিন করছেন, বা এটা যদি কোনো রকম ইনফরমেশন গ্যাপ থেকে সেগুলি দূর করা। এবং এটা ইন্ডিয়াকে একটু জিনিসটা একটু রিয়েলাইজ করতে হবে যে একটা তাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে পরিবর্তিত পরিস্থিতিটার সাথে, কারণ ওই সরকারের ফরেন পলিসি আর এই সরকারের ফরেন পলিসিতে অবশ্যই ডিফারেন্স হবে, কারণ এটা একটা রিব্যালেন্সিং ফরেন পলিসির দিকে তারা যাচ্ছে। তো আমরা তো দুই দেশ যদি প্রতিবেশী হয়, তাহলে একটা পলিসির সাথে আরেকটা পলিসি অ্যাডজাস্ট করতে হয়। বর্তমান আমার একটা ধারণা যে ইন্ডিয়া একটা ম্যাচিওর রাষ্ট্র, তারা এই জিনিসগুলি অনুধাবন করতে পারবেন, এবং আমাদের দুই দেশের যে প্রতিবেশী সুলভ সম্পর্ক, সেটা আগামী দিনে অটুট থাকবে, সেটা আমরা আশা করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের সাথে কাল মত বিনিময় করেছেন, সেখানে বলেছেন যে স্বপ্ন
পূরণের আগে তুমি যেও না। স্বপ্ন পূরণ করতে হবে, আর ছাত্ররা যে সুযোগটা তাকে এনে দিয়েছেন বা দেশবাসীর জন্য এনে দিয়েছেন, সেই স্বপ্ন সেই সুযোগ কাজে লাগাতে হবে, এমন বলেছেন তিনি। হ্যাঁ, আমি একটা জিনিস বলবো যে এই যে রক্তদান বা এই যে একটা অভ্যুত্থান, এখানে বহু মানুষ আত্মত্যাগ করেছেন, তাদের জীবন দিয়েছেন। এটার তো নিশ্চয়ই একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? অবশ্যই সেটা ভালো স্বপ্ন। সেই ভালো স্বপ্নটা কি? সেই ভালো স্বপ্নটা হলো আমাদের দেশটাকে ভালো রাখা, আমাদের দেশে বৈষম্য মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করা, এবং আমাদের দেশটাকে আরো উন্নত করা, এবং প্রত্যেক মানুষের জন্য এটা উন্নতির দিকে নিয়ে যাওয়া, একটা শান্তি স্থিতিশীলতা করা। তো এই ক্ষেত্রে এটা সবাই প্রত্যাশা করে যে অন্তত এই সরকার, যারা একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, রক্তক্ষয়ের মাধ্যমে আসছে, তারা হয়তো খুব একটা যে দীর্ঘস্থায়ী সরকার সেটা বলবো না, বাট যতটুক সময় তারা থাকবেন, সেই সময়ে অন্তত 4টা ক্ষেত্রে তারা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। 1 নম্বর কাজ হতে হবে তাদের যে আইন শৃঙ্খলা বা স্থিতিশীলতা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা, মানুষের নিরাপত্তা, যান এবং মালের, শুধু মানুষ যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। দ্বিতীয় হলো তাদের যে সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ এবং ব্যক্তির সম্পদ। যে ব্যক্তির যে সম্পদ, সেই সম্পদটাও কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। কারণ এই অর্থে আমি বলছি যে যেহেতু এই একটা ব্যক্তি একটা ব্যবসা যদি করে, সে ছোটোখাটো ব্যবসা, ফর এক্সাম্পল, সে কিন্তু একটা মানুষকে কর্মসংস্থান দিচ্ছে, অথবা নিজের পক্ষে তার নিজের কর্মসংস্থানটা দিচ্ছে, কিংবা 2 টাকা কন্ট্রিবিউট করছে দেশের জন্য। তো আমি মনে করি এই রাষ্ট্রের ব্যক্তির সম্পদ সুরক্ষা দেয়া, এটা হলো 1 নম্বর প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি হলো যে আমরা এখানে রক্তক্ষয় যে স্বপ্নের কথা প্রফেসর ইউনূস বললেন, সেটা হলো যে আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রাতিষ্ঠানিককরণ করা, ব্যক্তিকরণ না, প্রাতিষ্ঠানিক সংস্কার, যেমন নির্বাচন ব্যবস্থায় যাতে অনিয়ম দুর্নীতি না হয়, আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারি, সেই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সংস্কার সাধন করা। আমরা চাই দুর্নীতি যাতে না হয়, ব্যাংক থেকে টাকা পয়সা লুটে না যায়, সেই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করা। তো এই ধরনের কিছু কিছু মেজর সংস্কার সাধন করা, সেটাও কিন্তু একটা সরকারের, এই সরকারের একটা মানুষের প্রত্যাশা এই সরকারের কাছে। থার্ড যেটা হলো, সেটা হলো যে আমাদের দেশে যে ইকোনমি যেটা আছে, যে অর্থনীতিটাকে গতিশীল করা, শক্তিশালী করা, এবং সেটাকে যদি বহির্বিশ্বের সঙ্গে সমন্বয় করা বা অভ্যন্তরীণ ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে যে প্রাণ সঞ্চার করা, সেটাও একটা অগ্রাধিকার পাওয়া উচিত। এবং লাস্ট যেটা বলবো যে আমাদের যে বৈদেশিক নীতি, আমি যেটা আগেও বলেছি, যেটা রিব্যালেন্সিং করা, যাতে আমরা সবার সাথে একটা সুন্দর সম্পর্ক, শুধু না, সেখান থেকে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে মিডল ইস্টের সাথে যদি আমাদের সম্পর্কটা ভালো হয়, তাহলে সেখানে আমাদের প্রচুর কর্মী যেতে পারে। যে গত সরকারের আমলে আমরা যেটা শুনেছি যে ওয়েস্টের সাথে, আমেরিকা, ইউরোপ, এদের সাথে সম্পর্কটা অত ভালো ছিল না, যেখানে আমরা টেকনোলজি বা অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা থেকে অনেকভাবে বঞ্চিত। তো আমাদের দেশটাকে উন্নতি করার জন্য যে ধরনের ফরেন পলিসি দরকার, একটা তো আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখবই, বাট অ্যাট দ্য সেম টাইম অর্থনৈতিকভাবে এবং কারিগরিভাবে, প্রযুক্তিগতভাবে যাতে আমরা একটা উন্নত সমৃদ্ধ দেশ গঠন করতে পারি, সেই ধরনের একটা আমি বলবো যে গতিশীল পররাষ্ট্র নীতি, সেটা প্রণয়ন করার কাজ শুরু করা। এই সমস্ত কাজগুলি মানুষের প্রত্যাশা, এবং এই মানুষের এই প্রত্যাশার জন্যে এখানে সরকারের একার পক্ষে তো সম্ভব না। সেটাই উনি বলেছেন যে ইয়াং জেনারেশন যেহেতু এই সরকার আসার নেপথ্যে বা আন্দোলনে আত্মত্যাগ করেছে, সুতরাং তারা যেতে এই লড়াইটা চালিয়ে যান, যাতে এটা আমার ইন্টারপ্রিটেশন, আমার যেটা ধারণা, সেটাকে উনি হয়তো মিন করে থাকবেন। সেই দিক থেকে আমি বলবো যে ওনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জন্য আমাদের আপামর জনগণ, ছাত্র, সবারই কাজ করা উচিত, এবং এটা যাতে বিফলে না যায় রক্তটা, মানে যারা রক্ত দিলেন, সেই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। বিএনপি বাংলাদেশের অনেক বড় রাজনৈতিক দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আর ভিডিও কনফারেন্সে বক্তৃতায় বলেছেন যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া না পর্যন্ত আন্দোলন চলবে। আমি তো মনে করি যে এটা একটা যে পথ আমরা অতিক্রম করছি, সেটা তো রোড টু ডেমোক্রেসি। আমরা কিন্তু এই জায়গায় শেষ কথা না, আমরা কিন্তু একটা গণতান্ত্রিক উত্তরণের পথে একটা
জায়গায় আমরা আছি। আমাদের গন্তব্য কিন্তু গণতন্ত্রই। আমরা যেটা বলছি যে সেই গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিকভাবে আসুক। সুতরাং উনি যে বক্তব্য রেখেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, ওনার বক্তব্যের স্পিরিটটা তো যথার্থ। আমি বলবো যে একটা গণতান্ত্রিক পরিবেশ, এখন সেই গণতান্ত্রিক পরিবেশটা একটা অবাধ এবং স্থায়ী যদি হয়, একটা প্রাতিষ্ঠানিক রূপ পায়, সেই জায়গাটাই আমার মনে হয় সবাই মিলে কাজ করা উচিত। এবং এরপরে আমরা এখানে তো একটা সময় নির্বাচন তো হবে, এবং সেই নির্বাচনটা শুধু না, যাতে এই প্রত্যেকটা নির্বাচনের আগেই যাতে আমাদের এইভাবে আন্দোলন না করতে হয়, সেই ধরনের একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সৃষ্টি করার জন্যে এখানে রাজনৈতিক দল তো বিরাট একটা স্টেক আমি বলবো। কারণ এখানে ওনারা যারা কাজ করছে, ছাত্ররা প্রধানত কাজ করছে, তারপরে এখন দেখা যাচ্ছে যে এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, সেটার মধ্যে আবার সুশীল সমাজ, যারা নাগরিকের, যারা বিশিষ্ট নাগরিক, যারা চিন্তা ভাবনা করেন, তারা এখানে যুক্ত হয়েছেন। এখানে আমার মনে হয় যে একটা ইনক্লুসিভনেস না থাকলে সেই পরিবর্তন টেকসই করা যায় না। সুতরাং রাজনৈতিক দল হইল একটা স্ট্রং উপাদান, একটা শক্তিশালী পক্ষ। সুতরাং ওনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই থাকবে, এবং উনি যেটা বলছেন যে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, সেটা তো অবশ্যই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। আমরা মনে করব যে সত্যিকার গণতন্ত্র, যেটা মানুষের প্রত্যাশার সাথে মিলে, সেই ধরনের মানে মানুষের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটাইতে পারে। এটা শুধু ভোটে না যে একটা সুন্দর সুষ্ঠু ভোট হলো, কিন্তু তারপরে আপনাকে সুশাসন দিতে হবে, অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, মানবাধিকার থাকতে হবে। এইগুলি কি কি মানুষের প্রত্যাশা, এইগুলি কিন্তু আমরা সবাই মোটামুটি জানি, রাজনৈতিক দলগুলিও জানে। এখন আমাদের হইল যে একসাথে মিলে সদিচ্ছা নিয়ে কাজটা করা, এবং সেই পথে ওনাদের রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নাগরিক কমিটি নামে একটা সংগঠন আত্মপ্রকাশ করেছে, এখানে অনেক মানুষ, অনেক মত পথের মানুষের সম্মেলন দেখতে পেয়েছি আমরা। ইনিশিয়ালি তারা এটা গঠন করেছেন, আমরা কালকে দেখলাম যে তারা বিভিন্ন লোকজন নিয়ে তারা এটা একটা ভালো উদ্দেশ্য তারা বলছেন। আমার মনে হয় যে দেখা যাক আগামী দিনে তারা কি ধরনের কর্মকাণ্ড তারা পরিচালনা করেন। তো আগামীতে এখানে হলো কি যে আমাদের দেশে বিভিন্ন চিন্তা ভাবনার, বিভিন্ন মতের মানুষ আছে, এবং সমাজে এটা থাকে, এবং এই প্রত্যেকের মতামতগুলির থেকে সবার মতামতগুলি গ্রহণ করা উচিত একটা অন্তর্ভুক্তিমূলক সমাজে। এবং তাদের হয়তো নিশ্চয়ই একটা মতামত থাকবে, এবং তারা হয়তো যে সময়ে তারা কাজটা শুরু করেছেন, সবাই যেহেতু একটা ভালো কিছু প্রত্যাশা করে, আমারও প্রত্যাশা থাকবে যে তারা ভালো কিছু করার জন্য চেষ্টা করবেন। এখন পর্যন্ত তো আমরা তাদের যাত্রা শুরুটা দেখলাম। আমার মনে হয় যে তারা যে সমস্ত কথাবার্তা বলেছেন, সেগুলি মানুষ যেভাবে গ্রহণ করবে সেটার উপরে নির্ভর করবে তাদের কার্যক্রম, এবং তারা আগামীতে কী কার্যক্রম করবেন সেটার উপরে নির্ভর করবে তাদের ফলাফল। তো এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা সোসাইটি, তাদের নিজস্ব চিন্তা ভাবনা আছে। আমরা এগুলির একটা সমন্বয় সাধন করেই আমাদের মানে সবার একটাই লক্ষ্য থাকা উচিত, যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটার প্রতিফলন যাতে ঘটে। একটা শিরোনাম পড়েছি, গণপিটুনিতে হত্যাকাণ্ডের সুযোগ নিচ্ছে প্রতিপক্ষ। গণপিটুনির ঘটনা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা শুনছি, খবর শুনছি। কেউ কেউ ব্যক্তিগত রেশারেশি থেকেও গণপিটুনির শিকার হচ্ছেন বা করছেন। এটা উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য। মামলাও হচ্ছে না, বা মামলা হলেও তার তদন্ত এরকম এখন যে পরিস্থিতি তাতে হচ্ছে না। এটা আমি বলবো যে অবিলম্বে এটা বন্ধ করা উচিত, এবং এটা অগ্রহণযোগ্য। কারণ একটা আইনানুগ ব্যবস্থার বাইরে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতার ব্যাপারে
আমার মনে হয় যে কালকে ছাত্ররা যারা বলছে তারাও বলেছে যে মবের মাধ্যমে যে ট্রায়াল এটা অগ্রহণযোগ্য, এবং অনেক জায়গায় এই ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এই ব্যাপারে অন্তর্বর্তী সরকার এবং যারা নিরাপত্তা বাহিনী আছেন, বিশেষ করে সামরিক বাহিনী, তাদের উপযুক্ত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা উচিত, কারণ এটা অবিলম্বে বন্ধ করা উচিত। এবং এটা বন্ধ করার জন্যে যারা অন্যান্য পক্ষ আছে, বিশেষ করে রাজনৈতিক দল, ছাত্র জনতা, এবং তাদেরকেও কিন্তু নেতৃবৃন্দকেও ভূমিকা পালন করতে হবে, কারণ এটা একটা সুন্দর সমাজ গঠনের পক্ষে তো নয়, এটা মানে এটা একটা অগ্রহণযোগ্য পন্থা। আমরা মনে করি যে এটা উদ্বেগজনক, এবং এই ধরনের কর্মকাণ্ড আমাদের যে রোডম্যাপ, আমরা যে সামনে সুন্দর আগামী গঠন করার যে ইচ্ছা পোষণ করছি, সেই পথে কোনো অবস্থাতেই কোনো অবদান রাখবে না, বরং বাধার সৃষ্টি করবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন দেউলিয়ার পথে 10টি ব্যাংক। আমাদের ব্যাংকিং খাত, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, এ নিয়ে তো অনেক রিপোর্ট আমরা দেখছি, পড়ছি। শেয়ার বাজারে উল্লম্ফন হয়েছিল, আবার সেখান থেকে পড়তে শুরু হয়েছে। কিছু কথা আছে যে শেয়ার বাজার থেকে এর মধ্যেও কিছু টাকা তুলে নেওয়া হয়েছে। আমাদের তো এই তো আমরা বললাম যে এই জিনিসগুলি তো আমাদের একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের এটা একটা অগ্রাধিকারে থাকা উচিত, যে অর্থনৈতিক যে লুটপাট বা ব্যাংক থেকে টাকা তুলে নেওয়া, জনগণের টাকা তুলে নেওয়া, এবং প্রথমত হলো যে এই সমস্ত অর্থবিত্তগুলি যারা নিয়েছে সেগুলিকে যদি বিদেশে তারা পাচার যেটা করেছে সেটা ফিরিয়ে আনার জন্য, আমি জানি যে প্রফেসর ইউনূসের একটা আন্তর্জাতিক সুনাম আছে, সেই সুনামটা উনি কাজে লাগিয়ে যেসব দেশে পাচার করেছেন সেই সব দেশ থেকে অর্থে যতটা সম্ভব ফিরিয়ে আনা প্রথম কথা। এবং ওদের কাছ, কারণ ওদের যেটা বলা হচ্ছে যে যারা এখান থেকে টাকা পাচার করছে, ফর এক্সাম্পল এসালাম, তাদেরই এখানকার যে সম্পদ, সেই সম্পদের কিছুই বিক্রি করলে এটা কিছু হবে না। সুতরাং ওরা যে বাইরে পাচার করছে সেই পাচারের অর্থটা ফিরিয়ে আনা, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক আমি মনে করি। আর দ্বিতীয় হলো যে যারা এই সমস্ত কাজ করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এবং আইনের আওতায় নিয়ে আসা এটা জরুরি, এই কারণে যাতে ভবিষ্যতে কোনো পক্ষ যাতে এইরকম কাজ করতে সাহস না করে। আর তৃতীয় যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রাতিষ্ঠানিক এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা যাতে এইরকম কাজ করার সুযোগই না থাকে। এই যে একজনকে 6টা ব্যাংক দিয়ে দেওয়া হলো, 5টা এসালামকে, তো এটা কি জন্যে? এটা তো একটা রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল আমার ধারণা। কারণ রাজনৈতিক যদি সদিচ্ছা থাকতো যে না এই ধরনের হইতে পারে না, বা এইভাবে জনে জনে ব্যাংক দিয়ে দেওয়া, নিজস্ব আমাদেরকে শেষ করতে হচ্ছে, এই জিনিসগুলির ব্যাপারে তো আমাদের কাজ করে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, এটাই আমরা আশা করি। ধন্যবাদ মাসুদ করিম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।